ভাইয়া ক্লাসটা শুরু করে দিলে ভালো হইতো। হ্যাঁ, শুরু করতেছি। আচ্ছা, স্যার কি লেকচার 11 যতটুকু ক্লাসরুমে দিছে পুরোটা কি পড়াই ফেলছে? কেউ বলতে পারবেন? লেকচার, আচ্ছা, 11 এর 0। আমাদের কি কোনো অ্যাসাইনমেন্ট দিতে পারে? না, অ্যাসাইনমেন্ট আর দেওয়ার কোনো প্ল্যান নাই। ক্লাসে কি কিছু বলছে? না না, আপনার জিজ্ঞেস করলাম আর কি। না না না। টাইম বেরিং ফিল্ড এটা আর কি করছে কিনা, শেষ করছে কিনা লেকচার 11 পুরো, এই 11.2 পর্যন্ত? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে আমরা দেখি 1 2 3 লেকচার 10 তিনটাই শেষ করে ফেলবো, এরপর বেশি কিছু। ওকে ওকে। টাইম বেরিং ফিল্ডে বেশি কিছু, মানে টাইম বেরিং ফিল্ডের পর আর তেমন কিছু একটা নাই সিলেবাসে, আর সময়ও তো নাই তেমন, কুইজ হবে একটা। যাই হোক, শুরু করি। তো এখানে আমাদের আছে হলো ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়াল। তো ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়ালটা হলো, এটা এইভাবে চিন্তা করতে পারেন যে এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল টুল, এটা ফিজিক্যাল তেমন কোনো সিগনিফিকেন্স নাই। এইখান থেকে আমরা কি করব, মানে এই ভেক্টর ম্যাগনেটিক ফিল্ড পোটেনশিয়ালটা ইটসেলফ কিছু করবে না, বাট এইটা যেটাই হেল্প করবে সেটা হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ড বের করতে সাহায্য করবে, অর্থাৎ বি বের করতে সাহায্য করবে। কিভাবে করবে এটা একটু পর আমরা দেখব। তো আগে দেখি যে ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়াল জিনিসটা কি আসলে। তো জিনিসটা হলো যে আমরা আহ, এর আগে লেকচার 9-এ দুইটা পোস্টুলেট ছিল ম্যাগনেটিক ফিল্ডের জন্য, সিমিলারলি ইলেকট্রিক ফিল্ডের জন্য যেমন ছিল। সেইখান থেকে আমরা দেখছি যে ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু জিরো, তার মানে এটাকে বলে সলিনয়েডাল রুল, বা এটা হলো আমাদের বোঝায় যে ম্যাগনেটিক মনোপোল সম্ভব না। তার মানে বি এর ডাইভারজেন্স যদি জিরো হয়, তাহলে আমরা লিখতে পারি যে কি বলে, মানে কোনো একটা ভেক্টর থাকবে যার কার্লের যদি আমরা ডাইভারজেন্স নেই তাহলে সেটা জিরো হবে। মানে জিনিসটা হলো এরকম, সে আমি প্রথমে এটা আমাদের ফার্স্ট আইডেন্টিটি, সেকেন্ডলি আমি লিখতে পারি, তাহলে বি কে যদি এইটা ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা বি কে কি লিখতে পারি, কার্ল অফ সাম আদার ভেক্টর। ঠিক আছে, এই ভেক্টরটাকে আমি ধরে নিলাম এ, এবং এইটার নামই দিলাম আমরা ম্যাগনেটিক, সরি, ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়াল। এখন আমি যদি বলি যে ডেল্টা, সরি, নেবলা ক্রস বি, এটা ইকুয়াল টু কি লেখা যায়, নেবলা ক্রস এটা। এখন এইটা আবার আমরা জানি কি, মিউ নট জে, তাহলে এই পুরোটা কি লেখা যায়, মিউ নট জে। তাহলে আমি আর একবার বলি কি করতেছি আমরা, যে যদি আমাদের বি এর ডাইভারজেন্স জিরো হয় তাহলে বি কে আমরা অন্য একটা ভেক্টরের কার্ল হিসেবে লিখতে পারি। সেই ভেক্টরটাকে আমরা ধরে নিচ্ছি ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়াল। তাহলে সেটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি, যে আমরা যে আরেকটা ল জানি যে
আর কি ওই যে পোস্টুলেটের সেকেন্ডটা মেবি, যে আমাদের যদি ম্যাগনেটিক ফিল্ডের আমরা কার্ল নেই তাহলে সেটা হয় কি মিউ নট জে, এটা মনে হয় অ্যাম্পিয়ারস ল। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কি বি এর জায়গায় ওই ভ্যালুটা বসাই দিলাম যে কার্ল অফ এ। তাহলে আলটিমেটলি কি হয়, কার্ল অফ এ ইকুয়াল টু মিউ নট জে। তাহলে এইটাই এখানে লিখছে, এই যে কার্ল অফ এ ইকুয়াল টু মিউ নট জে। এই যে সেকেন্ড পোস্টুলেট থেকে এটা আসে, আর ফার্স্ট পোস্টুলেট থেকে কি আসে, যে আমাদের ডাইভারজেন্স অফ ভি ইকুয়াল টু 0। এখন এই জিনিসটাকে এইভাবে লেখা যায়, এটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান। এটা আপনাদের সাদিকুর বইয়ের সেকেন্ড চ্যাপ্টারে না যেন থার্ড চ্যাপ্টারে ছিল, এটা যে চ্যাপ্টারে ডাইভারজেন্স কার্ল ওইগুলো আছে আর কি। তো আমরা আলটিমেটলি এই জিনিসটাকে তাহলে কি লিখতে পারি, এইটা মাইনাস এইটা ইকুয়াল টু এইটা, তো এটার মতো থাকবে। এই জিনিসটা কোথা থেকে আসে, ল্যাপ্লাসিয়ানের যে ফর্ম ওইখান থেকে আসছে। এখন এই জায়গায় একটা জিনিস লেখা আছে, ফর সিম্পলিসিটি উই অ্যাজিউম, যে আমরা যে এ ভেক্টরটা ধরে নিয়েছিলাম সেই এ ভেক্টরটা ডাইভারজেন্স 0। এটার আরেকটা ব্যাখ্যা আছে, যে আমরা একটা জিনিস পড়ছিলাম না, হেলমহল্টজ ইকুয়েশন মিডের আগে। তো সেইখানে আরেকটা জিনিস বলে যে যদি কোনো ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স মানে একটা ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে তার ডাইভারজেন্স আর কার্ল হলো পরস্পর ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে অলরেডি আমরা দেখলাম কি যে ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0, তাহলে এইটার ডাইভারজেন্স আর এইটার কার্ল দুইটা হবে কি পরস্পর ইন্ডিপেন্ডেন্ট। তাইলে এখন কার্ল কি নিছিলাম আমরা, এর নিছিলাম, তার মানে এই যে কার্ল অফ এ, এইটা আর এইটা, এই দুইটা জিনিস হলো কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এর ভ্যালু আমরা যে কোনো কিছু ধরে নিতে পারি। এখন আমাদের হিসাবের সুবিধার্থে সবচেয়ে ইজিয়ার ওয়ে কি, যে এটার ভ্যালু আমরা 0 ধরে নিতে পারি, তাতে মূল যে আমাদের ইকুয়েশন তাতে কোনো চেঞ্জ আসবে না বা ওইটার জন্য কোনো সমস্যা হবে না। এই জন্য যে কথাটা বলছে যে ফর সিম্পলিসিটি উই অ্যাজিউম, যে আমাদের যে ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়াল তার ডাইভারজেন্স ইকুয়াল টু 0, এটা আমরা ধরে নিলাম। তাহলে এই টার্মটা 0 হয়ে গেল, তাহলে থাকে কি নেবুলা স্কয়ার এ ইকুয়াল টু কি, এই মাইনাস ওদিকে চলে আসলো, মাইনাস মিউ নট জে। এই হলো আমাদের ইকুয়েশন, এইটাকে বলে পয়সনস ফর্ম। ঠিক আছে, এই সেম জিনিস কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও ছিল, বাট আপনাদের দেখানো হয় নাই, তাই এইবারে এসে এটা নতুন নতুন লাগতে পারে। বাট আমরা যে ওইখানে ছিল কি যে ডেল্টা ক্রস ই ইকুয়াল টু কি 0, এইখান থেকে আমাদের বি এর যে আর কি ইন্ট্রোডাকশন সেইটা হয়েছিল, বাট আমরা ওইভাবে দেখি নাই দেখা এবার আমাদের কাছে নতুন লাগতেছে যে পয়সনস ফর্ম কি, তারপর আমাদের ল্যাপ্লাসিয়ান কি, এগুলা। তো যাই হোক, তো এইটা যদি লেখা যায়, এইটাকে, এটা হলো আমাদের সেকেন্ড অর্ডার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এইটাকে যদি আমরা সলভ করি তাহলে আলটিমেটলি আমাদের যেটা লাগবে সেটা হলো এইটা, যে তাহলে আমরা এ এর ভ্যালু কি পাচ্ছি, মিউ নট বাই 4 পাই ভেক্টর ইন্টিগ্রাল অফ কারেন্ট ডেন্সিটি আর ডিভি। এটা এখন এই হলো আমাদের ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়ালের এক্সপ্রেশন। এইটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল টুল বা একটা সূত্র হিসেবে মনে রাখতে পারেন, যেটা আমাদের কি করবে, সামনে গিয়ে বি বের করতে হেল্প করবে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার একটু বলে যাচ্ছি যে আমরা ফার্স্ট পোস্টুলেট থেকে জানি যে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডাইভারজেন্স 0, তাহলে সেইটা যদি 0 হয় তাহলে আমরা বি কে লিখতে পারি কার্ল অফ সাম আদার ভেক্টর। সেই কার্ল অফ সাম আদার ভেক্টর যেটা, সেটাকে আমরা বলি ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়াল। এখন সেইটা যদি হয় তাহলে আমরা জানি কি যে অ্যাম্পিয়ারস ল থেকে ক্রস প্রোডাক্ট অফ বি ইকুয়াল টু কি মিউ নট জে। সেই বি এর জায়গায় আমরা কি বসাই দিলাম, এ। এখন এইটা যদি হয় তার মানে কি কার্ল অফ এ ইকুয়াল টু মিউ নট জে। তাহলে এই যে কার্ল অফ সামথিং মানে ডাবল কার্ল, এইটাকে আমরা ল্যাপ্লাসিয়ানে কি লিখতে পারি, এই ফর্ম লিখতে পারি।
এই ফর্মে লেখার পর আমরা ফার্স্ট টার্মটাকে 0 করে দিছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, এবং ক্যালকুলেশনের সুবিধার্থে 0 কিভাবে ধরলাম সেটার ব্যাখ্যা হলো হেলমহলটজ ইকুয়েশন। সেটা যদি হয় তাহলে সেখান থেকে আমরা এই আলটিমেট এই ফর্মটা পাই। এই ফর্মটাকে পয়জনস ফর্ম বলে, এবং এইখান থেকে যদি আমি এই ইকুয়েশনটা সলভ করি, সেই সলিউশনটা আমাদের আলটিমেটলি এ এর এক্সপ্রেশন দেয়, সেটা হলো μ0/4π ভেক্টর ইন্টিগ্রাল অফ j/r dv। এটা এখন আমি যেটা বললাম যে এই যে এ এর মানটা আমি বের করছি, এই জিনিসটা আসলে কাজে লাগে কোথায়? প্রথম জিনিস হলো কি বায়োসাভার্ট ল। বায়োসাভার্ট ল থেকে আমরা কি পাই? যে কোনো একটা সে কারেন্ট, মানে যেখান থেকে কারেন্ট ফ্লো হবে ওর আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড হবে, তো যে কোনো ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে যদি আমাদের আইডিয়া লাগে, ওইখানে আমরা কি করি বায়োসাভার্ট ল অ্যাপ্লাই করতে পারি। তো সেটা যদি করতে পারি তাহলে আমরা প্রথমে এটা ধরে নেই যে সে একটা ছোট্ট সরু তার আছে, এর মধ্যে থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? কারেন্ট যদি ফ্লো হয় আমরা ধরে নিলাম এর ক্রস সেকশনাল এরিয়া কত, এস, এর লেন্থ কত, ডিএল, তাহলে এর ভলিউম কত হবে, এস ডিএল। কারণ কি এটা কি আমাদের 2 ডাইমেনশনাল, এটা 1 ডাইমেনশনাল, গুণ দিলে 3rd ডাইমেনশনাল, মানে এটাই হলো কি আমাদের ভলিউম। তাহলে এইটা যদি ভলিউম হয় তাহলে আমরা জে ডিভি, জে মানে কি কারেন্ট ডেন্সিটি, এইটাকে যদি আমরা লিখতে চাই তাহলে এই ডিভিটাকে ভেঙে আমি কি লিখলাম, এই যে এস ডিএল, এস ডিএল। এখন আমরা জে মানে কি, পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আই মানে কি, জে এস। তাহলে এই যে জে আর এস এই পার্টটুকু হয়ে যায় কি আই, তাহলে আলটিমেটলি লেখা যায় কি আই ডি এল। এটা কাজে লাগবে কোথায়, এই যে এইখানে, এইখানে কি ছিল উপরে জে ডিভি ছিল, তাহলে এই যে ডিভির জায়গায় আমরা কি লিখবো আই ডিএল। তাহলে দেখি সেটাই লিখছে, এই যে আই ডিএল μ0/4π আগের মতো, আর আগের মতো, বাকিটা ওইখান থেকে এই যে এইখান থেকে বসাই দিছি, শেষ। তাহলে আমরা এর ইকুয়েশনটাকে একটু ঘুরাইয়া কি লিখলাম, μ0I/4π dl/r। এবার কিন্তু আর ভলিউম ইন্টিগ্রাল না, এবার হয়ে গেল কি ক্লোজড লাইন ইন্টিগ্রাল, যেহেতু এখানে ডিএল আছে। এখন আমরা জানি কি যে এইটা তো এ, আমাদের আলটিমেট গোল কি বি বের করব। তাহলে এ যদি পাই এই কারেন্ট কন্ডাক্টিং ওয়্যারের জন্য, তাহলে সেখান থেকে বি কিভাবে পাবো, এই এ কে কি করতে হবে, যদি তার কার্ল নেই তাহলে সেটাই তো বি, যেটা একটু আগে ধরে আসছিলাম ডেফিনেশনে ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়ালে। তাহলে এই জিনিসটার কি করতে হবে, কার্ল করতে হবে। তো সেই কার্ল যদি আমরা করি তাহলে আলটিমেটলি কি পাই, μ0I/4π ডিএল এআর বাই আর স্কয়ার। এখন এই এআরটাকে যদি আমরা এইটা এইভাবেও লিখতে পারি, ডিএল ক্রস আর বাই আর কিউব, ইউনিট ভেক্টর আর কি ভেঙে যদি লিখি, তাহলে এই লটাকেই আমাদের বলা হয় দিস ইজ কল্ড দা বায়োসাভার্ট ল। এই জিনিস কিন্তু ইন্টার সেকেন্ড ইয়ারের 4th চ্যাপ্টারেও ছিল, বাট এখন আমরা নতুন পড়তেছি আর কি অন্যভাবে। তো যাই হোক, তো এই হলো আমাদের বায়োসাভার্ট ল। এখন এই যে বায়োসাভার্ট লটা একটু থিওরিটিক্যালি আবার একটু বোঝানো যাবে 2 লাইনে? বায়োসাভার্ট ল হলো আমাদের যদি আমরা কোথাও ম্যাগনেটিক ফিল্ডের কোয়ান্টিটি জানতে চাই, তাহলে আমরা যে ল এর হেল্প নেই সেটাই হলো বায়োসাভার্ট ল। যদি এক কথায় বলি যে আমাদের যেমন সে যদি ফ্লাক্স সম্পর্কে আইডিয়া পাইতে চাই তাহলে কি করি, আমরা গস ল অ্যাপ্লাই করি। যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের সম্পর্কে আইডিয়া পেতে চাই তাহলে বায়োসাভার্ট ল ইউজ করবো, আর সেইটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হলো এই মাত্র যেটা ডিরাইভ করছি সেটা। বুঝা গেছে? এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া এগুলো হচ্ছে কোন বুকের? এইখানে যে এক্সাম্পল দেওয়া সেটা হলো ডিকে চ্যাং এর বইতে, আর স্যারে তার নিজের লেকচারে যেগুলো দিছে সেগুলো হলো সাদিকুর বইয়ের। আচ্ছা, এখানে এক্সাম্পল গুলো হচ্ছে ডিকে চ্যাং বুকের। হ্যাঁ 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 6.4 to 6.6। এবং এই ডেরিভেশনটা যেখান থেকে নিছে সেটাও ডিকে চ্যাং এর বই। আমি একটু খুলি তাহলে বোঝা যাবে। এই যে কই গেল,
হ্যাঁ, এই যে শুরু হয় ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়াল থেকে, তারপর সেখান থেকে এই যে এই ফর্ম আসে মিউ নট বাই 4 পাই জি বাই আর ডিভি। দেন সেখান থেকে বায়োসাভার্ট ল আসে, যেখানে আমরা এই এ এর ভ্যালুটাকে কাজে লাগায়া কি করছি, বি এর মান বের করছি, যেটার আলটিমেট আমাদের ফর্ম হলো কি, এই যে মিউ নট আই বাই 4 পাই ডিএল ক্রস এ আর ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা যেটাকে আমরা ইউনিট ভেক্টরকে ভেঙে লিখলে কি আসে, উপরে আর ভেক্টর নিচে আর কিউব। তাহলে এই হলো আমাদের বায়োসাভার্ট ল। আর এইখানে যেটা দেখাইছে এটা যারো মানে যদি কারো আর কি পিছনের ম্যাথমেটিক্স আর কি কার্লটা কিভাবে আসছে সেইটা যদি কারো মানে জানার ইচ্ছা থাকে, তাহলে এইখানে বিশাল আমাদের ভেক্টর ক্যালকুলেশন করা আছে, ওইখান থেকে দেখতে পারেন আর কি। আমি আজকে এটা আর দেখাবো না, এটা দেখলে বোঝার কথা, কারণ আলটিমেটলি 1/r এর গ্রেডিয়েন্ট বের করতেছে, আর কিছুই না। তো গ্রেডিয়েন্ট তো আপনারা বের করতে জানেনি। যাক, তাহলে এইটা হলো আমাদের লেকচার 10 এর পার্ট 1, যেখানে আমরা ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়াল এবং সেই ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়াল ইউজ করে বায়োসাভার্ট ল ডিরাইভ করছি। সেই বায়োসাভার্ট ল এর ডিরাইভেশনটা আমাদের কি কাজে লাগবে, ম্যাগনেটিক ফিল্ড বের করতে লাগবে। এখন যদি আমি এইটার করি, কি বলে, পরেরটায় যাই লেকচার, তাহলে বোঝা যাবে যে আসলে এই বায়োসাভার্ট লর আবার পাওয়ার কতটুকু, কি কি জায়গায় ও কাজে লাগতে পারে। আচ্ছা, এটা বই থেকে ডিরেক্ট নিয়েছে, তাহলে বইতে চলে যাই। বায়োসাভার্ট ল, আচ্ছা এইখানে যেহেতু এটা সাদিকুর বই, ওইটা ছিল ডিকে সিং এর বই, এইখানে হলো কি করছে, প্রথমে বায়োসাভার্ট লটা ডিরাইভ করলো, এরপর হলো কি লেফট হ্যান্ড রুল রাইট হ্যান্ড রুল দেখাইছে। আচ্ছা, এইটা হলো বায়োসাভার্ট লর একটা স্পেশাল ফর্ম। এটাই কি হয়েছে যে আমরা আগের বার যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা নিয়েছিলাম, সেটাকে আমরা মানে কোনো স্টার্ট বা এন্ড আমরা ডিফাইন করিনি, ঠিক আছে, জাস্ট একটা এলিমেন্ট নিয়ে হিসাব করছি। এখন আমাদের কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা দুই ধরনের হতে পারে, একটা হলো ইনফাইনাইটলি লং, আর একটা হলো কি তার কোন একটা লিমিটেড একটা পোর্শন নিয়ে আমরা কাজ করতেছি। তো এইখানে যেটা দেখাইতেছে যে এটা একটা তারের কোন একটা মানে ছোট একটা পোর্শন, যার স্টার্টও আছে এন্ডও আছে, এটা ইনফাইনাইটলি লং না, ঠিক আছে। তো এইরকম যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের বি এর ভ্যালু কি হবে, সেটা এখন আমাদের বায়োসাভার্ট ল ইউজ করে তারপর বের করতে হবে। তো সেটা যদি দেখি, আমরা প্রথমে কি করছে, এইখানে একটা ছোট্ট একটা তার আছে, যা স্টার্ট হবে এ তে, এন্ড হয় বি তে, এবং এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্টে আমাদের বি এর মান বের করতে বলছে, ঠিক আছে। তাইলে বি যদি জানি, আবার এইচ তো জানি, কারণ বি বি ইকুয়াল টু কি মিউ নট এইচ ওইখান থেকে। তো যাই হোক, তা আমাদের পি বের করতে হবে। এখন পি বের করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই পি পয়েন্টে এই এবি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি হবে। এখানে যেমন লেখছে ইনটু দা পেজ, আমাদের কাছে দুইটা ডিরেকশন আছে, এক হয় আমাদের দিকে, মানে আমাদের স্ক্রিন থেকে আমাদের দিকে, অথবা স্ক্রিন থেকে ভিতরের দিকে। এখানে বলছে ইনটু দা পেজ। এখন কেউ কি বলতে পারবেন যে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটার জন্য এই পয়েন্টে ইনটু দা পেজ কিভাবে হয়েছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন? এনিওয়ান? ক্লাসে তো পেজ থেকে ভিতরে যাবে, হ্যাঁ, বুঝি নাই। পেজ থেকে ভিতরের দিকে হ্যাঁ, যাবে। মানে কিভাবে হয়েছে আর কি, সেটাই জিজ্ঞেস করছি। ইনটু দা পেজ তো লেখাই আছে, মানে এটা বুঝছিলাম কিভাবে যে আমাদের ভিতরে যাচ্ছে। যতই ডেরিভেশন করি, যতই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, রাইট হ্যান্ড রুলের মাধ্যমে কি জানা যাবে? রাইট হ্যান্ড রুল আমাদের কি বলে, ক্রস তো আসছেই, ভিতরে ঢুকতেছে এই জন্য, তো ক্রস পরে দিছে। আগে ক্রস দিয়ে বুঝাইতেছে যে ইনটু দা পেজ, আর ডট দিয়ে বুঝায় যে আমাদের দিকে, টুয়ার্ডস আস। কিন্তু এখন ইনটু দা পেজ কিভাবে হয়েছে, ডিরেকশনটা কিভাবে বুঝলাম?
রাইট হ্যান্ড রুলটা কি জিনিস? থামটা হচ্ছে ইয়ের দিকে থাকবে, মানে এখানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপরের দিকটা হচ্ছে থাম থাকবে, হ্যাঁ, আর হচ্ছে আম, বাকি যে 4টা ফিঙ্গার সেটা হচ্ছে ইনটু দ্য পেজ। এভাবে যদি আমি হ্যান্ডটাকে বসাই। আচ্ছা, ক্লোজ। এটা কে বলছেন? আপনার নাম কি? শিমলা। আচ্ছা, তো যাই হোক, এইটার যে নিয়মটা হলো কি, সে আমাদের কাছে একটা কারেন্ট কন্ডাক্টর আছে এইখানে। তো আমরা করব কি, আমাদের প্রথম কারেন্টের ডিরেকশন দেখতে হবে যে আপওয়ার্ডস নাকি ইনওয়ার্ডস, অথবা যদি এটা এক্স অ্যাক্সিসে থাকে কি, তাহলে লেফট টু রাইট নাকি রাইট টু লেফট। তো এইখানে যেটা করছে এইখান থেকেই বুঝি আমরা, এইখানে কারেন্টের ডিরেকশন কোন দিকে, আপওয়ার্ডস নাকি ইনওয়ার্ডস? আপওয়ার্ডস। তাহলে আমাদের থাম্ব কোন দিকে থাকবে? ওই দিকে, উপরে। আচ্ছা, একদম স্ট্রেট হাতটা খুলে রাখেন, খুলে রেখে তারপর থামটা কি করেন, ওই যে তারটা আছে তারের উপর বসান। ঠিক আছে, বসানোর পর আপনার বাকি 4টা আঙুলকে মুভ করেন। ঠিক আছে, এটা মনে হচ্ছে কি মুভ করে এইচ এর দিকে নিয়ে যান, মনে হচ্ছে না যে বাকি 4টা আঙুলের ডিরেকশন ওই এইচ পয়েন্ট থেকে ভিতরের দিকে ঢুকতেছে? দেখেন তো, কেউ ইমাজিন করতে পারেন কিনা, সামনাসামনি দেখাইতে পারলে ভালো হতো, যে আমি একটু এই যে এটা কি মনে হইতেছে, এই যে আমাদের কারেন্টের দিকে আমাদের নিলাম, থাম্ব নিলাম, বাকি 4টা কোন দিকে এনক্লোজড হয়ে আসতেছে? এই যে মনে হইতেছে না এই দিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা? তো শুধু এই এতটুকু বিবেচনা করেন, আমার কার্সর দেখা যাচ্ছে কিনা, এই যে এতটুকু জাস্ট, এইখানেই না আমাদের পি পয়েন্টটা ছিল। তো এই ওই পি পয়েন্টে কি হচ্ছে, ইনওয়ার্ড অ্যারো, মানে ঢুকতেছে। এই জন্য বলছে কি ইনটু দা পেজ, এবং এই ইনটু দা পেজ হওয়ার জন্য এখানে ক্রস দিয়ে বুঝাইছে এটা। ঠিক আছে, ক্রস দিয়ে যে আলটিমেট ডিসিশন আসছে সেটা না, ইনটু দা পেজ দেখে ক্রস। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে উপরের দিকে হওয়ার জন্য ইনটু দা পেজ হয়েছে ডিরেকশন, কারণ এটা পরে ম্যাথ থেকে কাজে লাগবে একটু পর। বোঝা গেছে? কেউ একজন রেসপন্স করেন, তাহলে আমি সামনে আগাবো। আচ্ছা, এইটা যদি হয়, এখন আমরা কি করছি, এই যে পি পয়েন্ট আছে, এই পি পয়েন্ট থেকে আমরা কি করছি, যে আমাদের যে স্টার্ট এন্ড এন্ড আমাদের তারের, সেই জায়গায় কি করছি, দুইটা স্ট্রেট লাইন ড্র করছি, একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন। একটা হলো কি এন্ডে গেছে, আর একটা স্টার্টে গেছে। এখন তো এখানে আমাদের দুইটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, একটা হলো আলফা 2, একটা হলো আলফা 1। আরেকটা কি করছি, আমরা ছোট একটা এলিমেন্টাল একটা পোর্শন নিছি ডিএল, যেখান থেকে ডিআই কারেন্ট ফ্লো হইতেছে, সেইটা থেকে সেইটা বরাবর কি করছি, পি থেকে একটা লাইন ড্র করছি। আচ্ছা, এতটুকু যদি আমরা করি, আর এইটাকে ধরে নিছি রো, এই ডিস্টেন্সটা, আর এটাকে জেড, এই সব যদি আমি করে ফেলি, এখন দেখি তাহলে কিভাবে কি আসছে। এই হলো আমার বায়োসাভার্টস ল। সেইখান থেকে ডিএল, এই তারটা কোন অ্যাক্সিস বরাবর আছে, জেড অ্যাক্সিসে, তাহলে ডিএল কে আমরা কি লিখতে পারি আলটিমেটলি, ডিজেড এজেড, যেহেতু জেড ডিরেকশনে আছে, তাহলে সেটা লিখলাম। আর আর হবে কি, রো এ রো মাইনাস জেড এ জেড। কিভাবে বুঝলাম, আমাদের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমরা কোথায় আছে, মানে আমরা যদি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করি, তাহলে এখানে কি হবে, যে আর কি আমাদের ফাই এর যে পার্টটা সেটা কি নাই এখানে, এখানে শুধু থাকবে কি রো এন্ড জেড। এইখানে আমাদের এই পয়েন্টে জেড এর ভ্যালু কত, 0, আর এইখানে জেড এর সামথিং একটা ভ্যালু আছে, সে জেড। তো দুইটা যদি আমরা এই ডিস্টেন্সটা যদি জানতে চাই বা ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে কি করব, এইটার পজিশন ভেক্টর মাইনাস এইটার পজিশন ভেক্টর, তাহলে সেটা যদি করি, তাহলে আমাদের কাছে কি আসে, রো এরো মাইনাস জেড এজেড। ঠিক আছে, তাহলে সেইটা যদি হয়, অর্থাৎ এটা হলো এরকম, রো 0 0, আর এইটা হলো আমাদের
0 0 জেড। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ দিলে কি হয়, রো এরো মাইনাস জেড এজেড, এটা আসছে। তাহলে আমরা কি করব, এখানে সূত্রে কি আছে, ডিএল ক্রস আর। এখানে হচ্ছে রো এর ভ্যালুটা আসলে কিসের ভ্যালু সেটা বুঝতে পারলাম না। রো হলো এই ডিসটেন্সটা। আচ্ছা, তাহলে এইটাকে এইখানে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে আমাদের আলটিমেটলি আসে কি, রো ডিজেড এফ আই। কিভাবে ক্রস করব, এই যে আমরা যদি এইভাবে নেই, এ রো এফ আই এজেড ম্যাট্রিক্স গঠন করব, তাহলে আমাদের কি আসে, ডিএল শুধু কি পার্ট থাকে, এজেড, তাহলে 0 0 ডিজেড, আর এই পাশে আসে রো 0 মাইনাস জেড। তো এটা যদি আমরা ক্রস প্রোডাক্ট করি আলটিমেটলি এইটা পাবো। করে ক্রস ভেরিফিকেশন করে দেখতে পারেন যদি কারো ইচ্ছা থাকে। এটা আসবে, এটার ভ্যালু বসাই দিলাম, তাহলে কি থাকে, আই তো এখানে সূত্রে ছিল, আই এখান থেকে রো ডিজেট আসলো, এই এফ আই এইখানে লিখলাম, আর নিচে 4 পাই আছে, আর এই যে আর, এই আরটাকে কি লিখতে পারি আমরা, এইটুক যেহেতু জেড আর এইটুক রো, তো এই আর কি হবে, রো স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে এই হলো সেই রো স্কয়ার প্লাস জেড স্কয়ার, আর সূত্রের জন্য হোল কিউব, তাহলে এটাকে কি লেখা যায়, রো স্কয়ার প্লাস জেড স্কয়ার 3/2, সেটাই লিখছে। ওকে, এখন এই জিনিসটার ইন্টিগ্রেশন করতে হবে। তো এই ইন্টিগ্রেশনটা একটা কঠিন ইন্টিগ্রেশন, এটা ডিরেক্ট সূত্রও আছে, এত কিছু ধরতে হয় না। এটা ইন্টারমিডিয়েটে ছিল যে 1/a স্কয়ার প্লাস এক্স স্কয়ার ফর্মে থাকলে কি করতে হয়। তো যাই হোক, এই ইন্টিগ্রেশনটা করলে আমাদের আলটিমেটলি যেটা আসে, i/4 পাই রো cos আলফা 2 মাইনাস cos আলফা 1 fi। এইটা হলো আমাদের একটা ফাইনাইট ওয়্যারের জন্য তার বাইরে যে কোনো পয়েন্টে এইটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করছে, এর সাথে মিউ নট গুণ দিলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু পেয়ে যাবেন। তাহলে সেটার ভ্যালুর জন্য আমাদের এই হলো তার ডেরিভেশন। এইটা আমাদের পরের প্রত্যেকটা ম্যাথে কাজে লাগবে। তাহলে এইটা যদি আমাদের হয়, এইখান থেকে আমাদের টেক ওয়ে হলো একটা জিনিস, আলফা 1 আলফা 2 রো সবই বের করতে পারবো আমরা প্রবলেমে। সমস্যাটা হবে এইখানে এসে, এ রো সরি এ ফাইটা কি হবে। তো এইটার জন্য আমাদের বইতে একটা কথা বলছে, টু ফাইন্ড ইউনিট ভেক্টর এ ফাই is not always easy. A simple approach is to determine a phi from AL and A row, যেখানে AL টা কি is unique vector along the line current, কারেন্ট যেদিকে ফ্লো হইতেছে ওই দিকের ডিরেকশন হলো AL, এবং A row is a unit vector along the perpendicular line from the line current to the field point। অর্থাৎ আমাদের লাইন কারেন্ট এবং ফিল্ড পয়েন্ট এইখানে, এই দুইটার মধ্যে যে পারপেন্ডিকুলার কি বলে, মানে যদি একটা লম্ব টানি, সেই দিকে ডিরেকশনটা হবে কার ডিরেকশন, এ রো এর ডিরেকশন। তাহলে আমরা পরবর্তীতে যে ম্যাথগুলো করব সেই ম্যাথগুলোতে কি করব, এ এল এর ভ্যালু বের করব, এ রো এর ভ্যালু বের করে ক্রস প্রোডাক্ট করে যেটা পাবো এ ফাই, সেইটা এই সূত্রে বসাই দিব, তখন আমরা কি পাবো, আলটিমেটলি এইচ বা বি এর ভ্যালুটা পাবো। তো এইখানে যা যা বললাম সিমিলারলি সেম কাজ এখন আমি প্রবলেম 7.1 2 3 তিনটাতে করব। তো তখন কিন্তু আমি আর রিপিট করব না, এগুলো রিলেট করার চেষ্টা করবেন। তো 7.1 এ কি বলছে, এইখানে একটা লুপ আছে, এই লুপের মধ্যে কি হইতেছে, কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু এখানে কয়টা পোর্শন আছে, 1 2 3। তো আমরা কি করব, যে আমাদের কোশ্চেনে বলছে শুধুমাত্র যে ওয়ান যে এলিমেন্টটা আছে ওইটুকের জন্য যে কোনো একটা পয়েন্টে কি করো, ফিল্ডের ভ্যালুটা বের করো। তাহলে কোশ্চেনটা পড়ি, দ্য কন্ডাক্টিং ট্রায়াঙ্গুলার লুপ ইন ফিগার 7.6 এ ক্যারিজ এ কারেন্ট অফ 10 অ্যাম্পিয়ার, ফাইন্ড এইচ এই পয়েন্টে ডিউ টু সাইড 1 অফ দ্য লুপ। শুধু এইটুকের জন্য 005 এ আমাদের কি বলছে, ইসের ভ্যালু বের করো, এইচ এর ভ্যালু বের করো। তো আমাদের কি করলাম, এইটাকে ভেঙে, যেহেতু আমাদের এইটার আর এইটার কোনো দরকার নাই, এইটাকে ভেঙে এইখানে রিপ্লেস করে দিলাম, ডান। এখন চাইছি কোথায়, 005, তাহলে এই পয়েন্টটা কোথায় আছে, অবভিয়াসলি জেড অ্যাক্সিসে আছে। জেড অ্যাক্সিসে কোথায় থাকবে,
5 ইউনিটে। তাহলে এই হলো আমার পয়েন্ট। তো আমরা কি করলাম, এইখান থেকে আমরা কি থাকে মানে কি করা লাগে আমাদের, ওই তারের স্টার্ট থেকে যে পয়েন্টে বের করব সেইখানে একটা লাইন টানা লাগে, সেটা হলো এইটা। আর তারের এন্ড থেকে ওই পয়েন্টে আরেকটা লাইন টানা লাগে, সেটা হলো এইটা। দুটো লাইন টানলাম। তাহলে এইটা হলো কি ডেফিনেশন অনুযায়ী আলফা 1, আর এটা হলো আমাদের আলফা 2। আর রো কি ছিল, একজন কোশ্চেন করছিলেন না যে রো কি, তখন কি বলছিলাম যে আমাদের কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা থেকে ওই যে পয়েন্টে বের করতে চাই তার পারপেন্ডিকুলার ডিসটেন্স। দেখেন সেই পারপেন্ডিকুলার ডিসটেন্স কি এই লাইনটাও দিয়ে মিন করতেছে না, তাহলে সেটাই কি আমাদের রো। এবং এর ওর ডিরেকশন কোন দিকে, আমাদের তার থেকে ওই পয়েন্টের দিকে। এবং আমাদের এএল এর ডিরেকশন কোন দিকে, আমাদের কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে সেই দিকে। এল আর এরও কেন লাগতেছে, এই যে এখানে বলে আসছে যে এএল আর এরও লাগবে আমাদের এফআই বের করতে। এই এফআই কে আমাদের সূত্রে পুট করতে হবে। সব আমাদের ছবি টবি আঁকা শেষ, এখন ম্যাথে ঢুকি দেখি কি বলছে। তো আমাদের সূত্র কোনটা, এটা। এখন এই সূত্রে আমরা অলরেডি দেখতেছি কি আলফা 1 এর ভ্যালু 90, তাহলে cos 90 কত 0। এবং আলফা 2 এর ভ্যালু কত, এখান থেকে যদি আমরা দেখতে চাই, এই যে 2/√30 কিভাবে আসছে, আমাদের এইটা কত বলছে, ও এখানে দিয়ে দেওয়া আছে, এই যে তাহলে এতটুকু হলো 2, তাহলে √2 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তাহলে কত হবে √29। cos মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 2 আর অতিভুজ কত √29, তাহলে cos আলফা 2 হবে কত ভূমি বাই অতিভুজ 2/√29। এই যে সেটাই আছে। তাহলে এই যে সেই ভ্যালু এখানে বসাই দিছে, cos আলফা 2 এর জায়গায় 2/√29 আর cos 90 যেহেতু 0 এইখানে 0। আই এর ভ্যালু 10 দেওয়া আছে, এই যে 10 অ্যাম্পিয়ার লেখা আছে, 4π আর এই যে রো, এই ডিসটেন্সটা কত, এইটা যদি 5 ইউনিট হয়, এইটা যদি হয় অরিজিন, তাহলে ডিসটেন্স কত 5 অবভিয়াসলি, রো এর ভ্যালু 5 বসাই দিছে। এবং এইখান থেকে আমাদের এফআই টা এখন বের করতে হবে। তাহলে এফআই এর জন্য আমরা কি বলছি, এফআই হবে কি এএল ক্রস রো। তাহলে এএল কারেন্ট ফ্লো হইতেছে কোথায়, পজিটিভ এক্স ডিরেকশনে, মানে এটাকে আমরা লিখতে পারি আই ক্রস এ রো জেড ডিরেকশনে, আই ক্রস কে মাইনাস জে, মানে মাইনাস এ ওয়াই। তাহলে এইখানে মাইনাস ওয়াই বসাই দিই, তাহলে ভ্যালু যেটা আসবে সেটাই। Done. দেখেন তো এটা কারো কি কোনো সমস্যা আছে এটা বুঝতে, বোঝা গেছে এটা? মাইনাস এ ওয়াইটা আরেকবার পড়লে ভালো হয়। আচ্ছা, আমরা ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে ইন্টার একটা জিনিস পরে আসছিলাম এরকম, দেখেন তো মনে পড়ে কিনা, আই জে কে একটা সার্কেল, ঠিক আছে, আই ক্রস জে ইকুয়াল কে, কিভাবে, এই যে আই প্রথমে জে পরে তার আছে কে কে এই দিকে ঘুরবে, কিন্তু যদি বলি জে ক্রস আই, এটা কত মাইনাস কে। সিমিলারলি এইখানে কত আছে আই ক্রস কে না, আই থেকে কে এর দিকে যাচ্ছি, আই থেকে কে ডিরেকশন যেই দিকে আছে তার উল্টা দিকে যাচ্ছি না, তাহলে কি আগে একটা আসবে মাইনাস, তাহলে মাইনাস কেন আসবে বুঝলাম। আরেকটা হলো আছে কে কে, আই আর কে এর ক্রস গুণ করলে বাকি থেকে কে জে, তাহলে জে, তাহলে হবে কি মাইনাস জে। তাহলে এই যে এইখানে এ এক্স নিছি আর এ জেড, এটা কি এভাবে লিখতে পারি আই ক্রস, তাহলে আর যেটা আসে মাইনাস জে, তাহলে মাইনাস জে যেই কথা, মাইনাস এ ওয়াই ইউনিট ভেক্টর একই কথা, কারণ জে দেয়া কি বোঝায় ওয়াই অ্যাক্সিস এর দিকে ইউনিট ভেক্টর। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, যদি এরকম হয়তো যে আই ক্রস, এখানে এরকম হয়তো আই ক্রস জে, তাহলে আমরা লিখতাম কি এ জেড, যেটা আসবে ওইটাই বসাই দিতাম, ক্রস প্রোডাক্ট আর কিছু না। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের 7.1। তারপর হলো 7.2, ম্যাগনেটিজম একটু কঠিন ইলেকট্রোস্ট্যাটিক্স এর চাইতে আর কি। তো যাই হোক শুরু করে, এইখানে কি বলছে, দুইটা তার আছে দেখেন, একটা থেকে নিচের দিকে মাইনাস জেড ডিরেকশনে 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, আরেকটার জন্য পজিটিভ এক্স ডিরেকশনে আমাদের
কারেন্ট ফ্লো হচ্ছে। এখন কেউ একজন আমাকে বলেন তো যে আমাদের এইটাকে আমি ধরে নিলাম, ওরা কি ধরছে, এইজন হলো এক্স। আচ্ছা, এইটা হলো 1 নাম্বার তার, এটা হলো 2 নাম্বার তার। আর এই পয়েন্টটা আমাদের বের করতে বলছে -340। এখন 1 নাম্বার তারের জন্য -340 পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি হবে, ইনওয়ার্ডস নাকি আউটওয়ার্ডস? কেউ একজন বলেন তো থাম্ব রুল দিয়ে। এক নাম্বার তারের জন্য আমাদের পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? আউটওয়ার্ডস। তাইলে 1 এর জন্য কি হবে, সরি 2 এর জন্য কি হবে? ইনওয়ার্ডস। আর কেউ কি ট্রাই করতে চান? 1 এর জন্য কি হবে, 2 এর জন্য কি হবে? আচ্ছা, দুইটার জন্যই আউটওয়ার্ডস হবে, ঠিক আছে। 1 এর জন্য তো আউটওয়ার্ডস বুঝাই যাচ্ছে যে আমাদের বাকি ফিঙ্গার গুলো কোন দিকে যায়, নিচ থেকে উপরের দিকে উঠতেছে। আর 2 এর জন্য হবে কি আউটওয়ার্ডস। আপনি এই দিকে থাম প্লেস করেন একদম স্ক্রিন বরাবর বা যেখানে দেখতেছেন ওইটা বরাবর করেন, থাম প্লেস করে দেখেন বাকি আঙ্গুলগুলা আপনার স্ক্রিন থেকে এই পয়েন্টের দিকে চলে আসতেছে। মানে এইটা একটু ইমাজিন করা এইভাবে কঠিন, আপনারা একটু চেষ্টা করেন, যদি না হয় আমি কনসালটেশনে বা অন্য কোনো যদি স্যারের সাথে ডিসকাস করেন, মানে প্র্যাকটিক্যালি দেখাই দিলে একটু ইজি হইতো। যাই হোক, এইটা আমি বলতেছি যে দুইটাই আমাদের আউটওয়ার্ডস। তাহলে আমাদের এই তারের জন্য যেটা বের হবে সেটা H1, এইটার যেটা বের হবে সেটা H2। তাহলে আমাদের আলটিমেট H কি হবে, H1 প্লাস H2, দুইটা যোগ করে দিব। তাহলে প্রথমে আমরা এইখানে বইতে H2 বের করছে, তাহলে আমরা H2 বের করব, দেন H1 বের করব। তো আমাদের ইকুয়েশন কোনটা, এটা ফিক্সড। এই ইকুয়েশন আমাদের কি কি লাগবে, রো লাগবে, আলফা 1 লাগবে, আলফা 2 লাগবে। তাহলে আলফা 1 আর আলফা 2, এইটা দেখেন একটা জিনিস আছে, যদি একটা আরেকটা অপোজিট হতো ইনওয়ার্ডস আউটওয়ার্ডস, তখন কি আমাদের মাইনাস করতে হতো? হ্যাঁ মাইনাস করতে হতো, H1 মাইনাস H2 অথবা H2 মাইনাস H1 যেটা দেন। কারণ আপনি যদি বাইরের দিকটাকে পজিটিভ ধরবেন না ভিতরের দিকটাকে পজিটিভ ধরবেন, আপ টু ইউ, আলটিমেটলি মাইনাস আসবে। এখন কোনটা আগে পড়ে এটা আপনার ইচ্ছা, বিয়োগ দিলেই হইলো আর কি। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে এই তারের ক্ষেত্রে একটা স্পেশাল জিনিস আছে যে এর স্টার্টিং ফিক্সড বাট এন্ডে কিন্তু কি ইনফিনিটি, ঠিক আছে। তো আগে প্রথমে আমরা যেটা পড়ছিলাম যে দুই পাশেই কি ইনফিনিটি, মানে এক্স অ্যাক্সিসেও সে ইনফাইনাইটলি লং যাচ্ছে পজিটিভ এক্স ডিরেকশন, আবার নেগেটিভ এক্স ডিরেকশনেও ইনফাইনাইটলি লং, মানে দুই পাশ থেকেই শুধু বেড়েই যাচ্ছে। বাট এবার কি হচ্ছে, মানে স্টার্টিং কে আমরা ফিক্সড করে দিছি, এন্ডিং কোথায় হবে আমরা জানি না। তো এই ক্ষেত্রে যেটা হবে, আমাদের আলফা টু 0 হয়ে যাবে। কিভাবে হবে একটু বুঝাইতেছি। সে এইখানে পয়েন্ট ফিক্সড, এইখানে ইনফাইনাইটলি লং টুয়ার্ডস ইনফিনিটি। এখন এই পয়েন্টটা আমার বের করতে বলছে এইচ এর ভ্যালু। তো আমরা কি করি আলফা টুর জন্য, এইখানে আমরা একটা পয়েন্ট দিয়ে এটা, এখন যদি ইনফাইনাইটলি লং হয় তাহলে এই লাইনটা কিভাবে গ্রো হবে দেখেন তো, এইভাবে না, যত তারের লেন্থ বাড়বে লাইনটা এইভাবে হয়ে যাবে, এইভাবে যখন ইনফিনিটিতে যাবে আলটিমেটলি লাইনটা হয়ে যাবে এইরকম। মানে আমাদের কারেন্ট ক্যারিং যে কন্ডাক্টর আর এই যে আমাদের যে লাইন যেটা দিয়ে আমরা আলফা 2 বের করি, দুইটা হয়ে যাবে কি প্যারালাল। আর দুইটা প্যারালাল লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত, 0। এই জন্য আমাদের আলফা 2 এখানে চলে আসলো কত, 0। আর কি
স্টার্টিং যেহেতু এইখানে, তো আমাদের এই পয়েন্ট থেকে এক্স ওয়াই এর উপর, এক্স ওয়াই থেকে জেড ডিরেকশনে আমাদের অ্যাঙ্গেল কি হয়, 90 ডিগ্রি হয়, এটা 90। তো 90 আর জিরোর ভ্যালু বসাই দিব, আর আমাদের রো হবে কত, -3/4 না, তাহলে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 5। সব ভ্যালু বসাই দিলে হয়ে যাবে। শুধু একটা জিনিস বাকি থাকে, আমাদের এফআইটা বের করা। এফআই কিভাবে বের করব? এফআই এর জন্য কি ছিল, এ এল ক্রস এ রো। তো এ এলটা কি ছিল আমাদের, যেই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে সেই ডিরেকশন। তাহলে এইখানে ডিরেকশনটা কোন দিকে, নিচের দিকে না, মাইনাস জেড ডিরেকশনে। তাহলে এই জায়গা প্রথমটা চলে আসছে -AZ। আরেকটা লাগবে কি, এ রো। এ রো হলো কি আমাদের যেই পয়েন্টে বের করতে চাই আমাদের কন্ডাক্টর থেকে, সেই দিকে আমাদের ডিরেকশনটা, মানে কন্ডাক্টর থেকে টুয়ার্ডস দ্য পয়েন্ট। তো সেটা কিভাবে হবে, যেহেতু এটা 2 ডাইমেনশনাল, আগের বার 1 ডাইমেনশনাল ছিল, কোনো সমস্যা হয় নাই। এবার যেহেতু 2 ডাইমেনশনাল, এবার কি করতে হবে, sin θ x প্লাস cos θ ay, এই ফর্মুলায় চলে যেতে হবে। তাহলে সেইটাই যদি হয়, তাহলে আমরা কি করব, sin θ আর cos θ এর ভ্যালু কিভাবে বের করব, -3/4 দিছে না, 3 4 5। তো এইখান থেকে একবার sin θ এর মান বের করব, লম্ব বাই অতিভুজ 4/5, আরেকটা কি cos এর ভ্যালু কি, ভূমি বাই অতিভুজ 3/5। তাহলে এই জিনিস আর এই যে AZ, এইটার ক্রস প্রোডাক্ট বের করব। বের করা হয়ে গেলে আলটিমেটলি ভ্যালু বসাই দেব, সব হয়ে যাবে, শেষ। তো এইভাবে H2 বের করব, সিমিলারলি H1 বের করব। H1 এর জন্য α2 0 হবে, কারণ ওইটাও কি ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, তো সেজন্য ওটা 0 হয়ে যাবে। আর α1 ওই যে ট্রায়াঙ্গেল থেকে বের করব, বের করার পর সব সিমিলারলি সব জিনিস করে দিব, H1 হয়ে যাবে। আলটিমেটলি এই যে, যেহেতু দুইটাই কি ছিল আমাদের, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন সেম ছিল, তো এই জন্য দুইটা কি হবে, ইন্ডিভিজুয়ালি বের করে যোগ দিয়ে দেবো H1 প্লাস H2, তাহলে শেষ। তাহলে এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এইখানে ছোট ছোট অনেকগুলা পার্ট আছে। প্রথমে আমাদের অ্যাঙ্গেল বুঝতে হবে এবং রো এর মান বের করতে হবে। সেইটা বের করার পর মোস্ট ইম্পর্টেন্ট, এই যে আমাদের ফাই এর ডিরেকশন, সেইটা বের করতে হবে। সেইটা বের করার জন্য কিন্তু আলাদা একটা স্টেপ আছে। সবগুলো বসানোর পর আমাদের H2 বের করব, সিমিলারলি H1 বের করতে হবে। H1 H2 বের করা হয়ে গেলে আমাদের বুঝতে হবে যে H1 আর H2 এর ইন্ডিভিজুয়ালি ডিরেকশন কোন দিকে, ইনওয়ার্ডস নাকি আউটওয়ার্ডস। সেটা যদি বোঝা হয়ে যায়, তখন আমাদের বুঝতে হবে যে যোগ করব নাকি বিয়োগ করব। তো এতগুলো স্টেপ পুরোটা করলে এই ম্যাথটা শেষ পর্যন্ত অ্যান্সার মিলবে, নাইলে যে কোনো জায়গায় ভুল করলে অ্যান্সার মিলবে না। তো এইটা হলো আমাদের 7.2। আর লাস্ট যে ম্যাথটা স্যারে লেকচার 10-এ দেখাইছে, সেটা হলো 7.3। এটা আরেকটু কঠিন, বাট আগের চাইতে অতটা ক্যালকুলেশন হেভি না, একটু সোজা। এখানে বলছে কি, আগে আমরা এতক্ষণ যা যা করছি সব হলো কি স্ট্রেট একটা তার, এবার সেই তারকে কি করে দিছে, সার্কুলার করে দিছে। তো সেইটার ডেফিনেশন কিভাবে দিছে, এ সার্কুলার লুপ লোকেটেড অন x² + y² = 9। ভাইয়া একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। আমার তো আসলে একটু নেট সমস্যা হতেছে, ক্লাসটা কতক্ষণ হবে একটু যদি জানলে ভালো হতো আর কি। এই যে এইটা লাস্ট ম্যাথ, এরপর শেষ। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের x² + y² = 9, z = 0। তার মানে এই সার্কেলটা আমাদের যদি 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে কি হবে, সেটা x, এটা y, এটা z, এই xy প্লেনের উপর হবে, যেহেতু আমাদের z = 0। দেখি তো, এই যে এটা xy প্লেনের উপর আছে, z = 0। আচ্ছা, এখন এইটার জন্য আমাদের কি বলছে, কারেন্ট হলো 10 এম্পিয়ার ফ্লো হচ্ছে 004 এন্ড 00-4, এই দুইটা পয়েন্টে আমাদের কি বের করতে বলছে, এইচ এর ভ্যালু বের করতে বলছে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু। তো আমাদের শুরু করতে হবে কোথা থেকে, বায়ো-স্যাভার্ট ল থেকে। তাহলে বায়ো-স্যাভার্ট ল থেকে শুরু করার পর আমাদের এইখানে যে জিনিসটা লাগবে, ডিএল লাগবে আর আর লাগবে। তাহলে ডিএলটা কি হবে, এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে চিন্তা করি,
এখানে কিসের ভ্যালু থাকবে? রো এর ভ্যালু থাকবে, ফাই এর ভ্যালু থাকবে, শুধু থাকবে না কার ভ্যালু? জেড এর ভ্যালু, কারণ এটা কি জেড ইকুয়াল টু 0। তাহলে আমরা ডিএল কে কি লিখতে পারি? রো ডি ফাই এ ফাই। এগুলো মিডের আগে ওই যে যখন কোঅর্ডিনেট সিস্টেম পড়ছেন ওইখানে কিন্তু সব এগুলো ছিল, ডিএল কি হয়, ডিএস কি হয়, ডিভি কি হয়, ওইখানে সারফেস ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রাল করার সময় এগুলো আমরা দেখে আসছি। আরেকটা জিনিস কি, এই আর কি হবে? আর এখন আমরা বলছি কি 004 00-4 এই দুইটা পয়েন্টে বের করতে বলছি, বাট আমরা কি করব, এটার অ্যাপ্রোচটা কি, যে আমরা আরবিটারি একটা পয়েন্ট ধরে নিছি 00h, ওইটার জন্য যদি আমি বের করতে পারি তাহলে সেই এক্সপ্রেশনে এইচ এর ভ্যালু একবার 4 বসাবো, একবার -4 বসাবো, বাস ম্যাথ শেষ। তাহলে আমি সেই পয়েন্টটা ধরে নিচ্ছি 00h। তাহলে সেই পয়েন্টের জন্য যে আর কি হবে, ওই যে একটা মানে ভেক্টরে যদি এইখানে থাকে এ আর এইখানে থাকে বি, তাহলে আমরা কি করি, বি মাইনাস এ, অর্থাৎ বি এর পজিশন ভেক্টর থেকে এর পজিশন ভেক্টর বাদ দিলে কি পাই, আর এর ভ্যালু। এইখানে সেম কাজটা করছে, তাহলে থাকে কি রো এরো প্লাস এইচ এজেড। এই 7.1 এটা দেখাই আসছি কিভাবে হয়। তারপর কি করব, আমরা ক্রস প্রোডাক্ট করব, ভ্যালু আসবে এইটা। তারপর আমরা ক্রস প্রোডাক্ট করার পর এই যে এক্সপ্রেশন, এটা ডিএল ক্রস আর এইখানে বসাই দিব, আই আই এর মতো থাকবে, ডিএল ক্রস আর এখানে বসাই দিছি 4 পাই এর মতো, আর এই যে আর কিউব কি থাকবে, রো স্কয়ার প্লাস এইচ স্কয়ার শেষ, কারণ জেড এর ভ্যালু 0। এইগুলো সব বসানোর পর আমাদের এইটা আসছে। এখন এতটুক যদি আমরা আনতে পারি, এখন একটা জিনিস করব যেটা ম্যাথটা সোজা হয়ে যাবে। এখানে দেখি আমাদের এইচ এর কোন কোন কম্পোনেন্ট আছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। রো এর কম্পোনেন্ট আছে, জেড এর কম্পোনেন্ট আছে। এখন আমরা এই যে সার্কুলার লুপ যেটা ছিল সেটার জন্য যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চিন্তা করি, তাহলে সে এইটা কি হচ্ছে, এইভাবে রোটেট করতেছে না, এই, তাহলে এই পোর্শনে কোন দিকে ছিল, নিচের দিকে। তো ওই যে থাম্ব রুল দিয়ে দেখলে দেখবেন যে কারেন্টটা ফ্লো হচ্ছে মনে হচ্ছে যে ক্লকওয়াইজ ডিরেকশনে, আর এই দিকে যেহেতু এইভাবে উঠে যাবে, তো অবভিয়াসলি এই দিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যা থাকবে এই দিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি হবে, উল্টা হবে। তো এই দিকে ক্লকওয়াইজ, এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ। এইরকম যদি থাকে তাহলে সিমেট্রির জন্য এই দিকের পোর্শন আর এই দিকের পোর্শন যেহেতু পরস্পর বিপরীত দিকে, তাহলে আমাদের কি করে দিবে, এগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এগুলো যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারি, যে আমাদের এই যে রেডিয়াল যে কম্পোনেন্ট এ রো, এটার ভ্যালু 0। তাহলে আমরা শুধু ডিএইচ কি লিখতে পারি, ডিএইচজেড এজেড। তো শুধু যদি এইটার ইন্টিগ্রেশন করি আমাদের ক্যালকুলেশন শেষ। সেটাই করছে, এইটার ইন্টিগ্রেশন করছে লিমিট 0 to 2 পাই, যেহেতু সার্কেল বোঝাই যাচ্ছে, ইন্টিগ্রেশন করে এই ভ্যালু আসে। এই, তাহলে এখন আমি কি বলছিলাম, যে আমরা এইচ ধরে এক্সপ্রেশন বের করব, সেই এইচ এ একবার কি 4 বসাবো, একবার -4 বসাবো, শেষ। তাহলে এই যে একবার 004 এর জন্য বের করছে, একবার 00-4 এর জন্য বের করছে, দুইবারই সেম হবে, কারণ কি এইচ স্কোয়ার, -4 স্কোয়ার করলেও 16, 4 স্কোয়ার করলেও 16। এই জন্য কি আসে, এই যে দুইটা আলটিমেটলি সেমই আসে। এই, তাহলে এইটা হলো 7.3। তাহলে 7.1, 7.2, 7.3 এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিবেন। ভাই অ্যাটেন্ডেন্সে কি মার্ক আছে এটার? হ্যাঁ, এই মার্কটা কোনটার সাথে অ্যাড হবে? এটা স্যারের সাথে পরে এই করা হবে আর কি, যে স্যার কিভাবে অ্যাড করতে চাচ্ছে। ভাই আমরা কি লিভ নিব? যার যার দেওয়া হয়ে গেছে তারা লিভ নিতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, thank you.
আমি আর 1 মিনিট পর মিটিং এন্ড করে দিব, তো যার যার বাকি আছে তারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলে লিভ নিতে পারেন।